মালিকের চেম্বারে ঢুকে দেখা গেল টেবিলের ও প্রান্তে দুজন বসে আছেন। এদের মধ্যে কে মালিক সহজে আন্দাজ করা যাচ্ছে। যিনি বসেছেন টেবিলের মাঝ বরাবর দামি রিভলভিং চেয়ারে। বসন্ত আগরওয়ালের বয়স 50-এর হয়তো একটু নিচে। গায়ের রং খুব ফর্সা, পান মশলা জাতীয় কিছু চিবোচ্ছেন। পাশের লোকটি সম্ভবত ঘনিষ্ঠ সহচর। দীপকাকুকে বিশেষ আপ্যায়নে মিস্টার আগরওয়াল বললেন, আইয়ে মিস্টার বাগচি, সরি আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করা লাগলো। প্লিজ বসুন, বসুন ম্যাডাম। শেষ সম্বোধনে ঝিনুক একটু নার্ভাস ফিল করলো। এত বড় একটা লোক তাকে ম্যাডাম বলছেন। দীপকাকু বসেছেন। তাড়াতাড়ি পাশের চেয়ারটায় বসে পড়ল ঝিনুক। দীপকাকু কথা শুরু করলেন, আমি যে আসবো আমার বন্ধু নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। হ্যাঁ, লালবাজার থেকে ফোন করেছিলেন আপনার ইন্সপেক্টর ফ্রেন্ড, সেই জন্য আমিও আমার এক লয়ার ফ্রেন্ডকে ডেকে আনলাম বলে পাশের লোকটির দিকে হাত দেখালেন আগরওয়াল। ভদ্রলোক দীপকাকুর দিকে হাত বাড়িয়ে বললেন, আমি সুমিত মালাকার, হাইকোর্টে আছি। হ্যান্ডশেক করলেন দীপকাকু। ঝিনুক লক্ষ্য করল দীপকাকুর মুখ বেশ থমথমে হয়ে গিয়েছে। লালবাজারের বদলে হাইকোর্ট হাজির করেছেন বিস্কুট কোম্পানির মালিক। দীপকাকুকে সতর্ক হয়ে কথা বলতে হবে। আগরওয়াল বলে চললেন, বলুন আপনাকে কি ধরনের হেল্প করতে পারি আমি? দীপকাকু বললেন, আমার বন্ধু আপনাকে জানিয়েছে একটা চুরির কেসে আমি আপনার কাছে আসছি। কি চুরি গিয়েছে সেটা বলেনি। আপনি কি আন্দাজ করতে পারছেন কোন চুরির ঘটনায় আমাকে আপনার সাহায্য নিতে হচ্ছে? দীপকাকুর প্রশ্নটা যথেষ্ট প্যাঁচালো। অসতর্ক হয়ে উত্তর দিলেই ফাঁদে পড়ে যাবেন আগরওয়াল, কিন্তু তার লক্ষণ দেখা যাচ্ছে না। ওর মুখে ফুটে উঠেছে সত্যিকারের অবাক ভাব। বললেন, না তো, রিসেন্টলি কোনো চুরির ইনসিডেন্ট আমার আশপাশে ঘটেছে বলে তো শুনিনি। প্রসঙ্গ থেকে সরে গিয়ে দীপকাকু জিজ্ঞেস করলেন, আচ্ছা আমায় একটা কথা বলুন তো, আপনার মেশিনের আপগ্রেডেশনের জন্য কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলেন? হ্যাঁ, কি যেন মিস্টার সেনগুপ্তর সঙ্গে। ওকেই কেন কন্ট্রাক্টটা দিলেন? কলকাতায় তো আরো ইঞ্জিনিয়ার ছিল। কোথায় ভালো ইঞ্জিনিয়ার? ওই সেনগুপ্ত বাবুই আছেন কলকাতায়। বাকি আরো দুজন আছে, কিন্তু সেনগুপ্তর মতো নয়। সেনগুপ্ত খুব জিনিয়াস। কোনো অবাঙালির মুখে হিন্দি মেশানো বাংলা শুনতে ঝিনুকের বেশ ভালোই লাগে, কিন্তু এখন শুধু ভালো লাগলে চলবে না, প্রতিটি কথার অন্তর্নিহিত উদ্দেশ্য লক্ষ্য রাখতে হবে। দীপকাকু যান পরের কথায়। বাকি যে দুজন ইঞ্জিনিয়ারের কথা আপনি বলছেন, তাদের দিয়ে কখনো কাজ করিয়েছেন? কিয়া তা একবার সমীরণ দাসকে ডাকা লেগেছিল। ওই সময় দেবাংশু বাবু আউট অফ স্টেশন ছিলেন। সূর্য রায়কে কোনোদিন দরকার পড়েনি? আলাপ আছে? আছে। দীপকাকু আর এক ইঞ্জিনিয়ারের নাম করলেন। ঝিনুক লক্ষ্য করছে কিরকম ঠান্ডা মাথায় দীপকাকু স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেনে আগরওয়ালকে কোণঠাসা করছেন। উকিল বন্ধুটি এখনো কথা বলতে পারেননি, কারণ দীপকাকু একটাও বেফাঁস বেআইনি কথা বলেননি এ পর্যন্ত। আগরওয়াল বললেন, সূর্য রায়ের সঙ্গে ভেট হয়েছিল ট্রেড ফেয়ারে। কার্ড দিয়ে আলাপ করেছিলেন, মুখটা এখন আর মনে নেই। উত্তর দেওয়ার পর আগরওয়াল বললেন, আপনাদের জন্য চা বলবো না ঠান্ডা? নো থ্যাঙ্কস বলে দীপকাকু নড়ে চড়ে সোজা হলেন। বললেন, এবার আপনাকে আসল কথাটা বলি। দেবাংশুবাবুকে যে অর্ডারটা আপনি দিয়েছিলেন তার ডায়াগ্রাম, পার্টস সব চুরি গিয়েছে ওর ব্যাগ থেকে। ও মাই গড বলে প্রায় আঁতকে উঠলেন আগরওয়াল। তারপর বললেন, হেভি লস হলো সেনগুপ্ত বাবুর। আমারও ভি হলো। আপগ্রেডেশনের এখন কি হবে? দীপকাকু বললেন, একটা কোশ্চেন করব, শুনতে হয়তো ভালো লাগবে না আপনার। তবু করুন, তাহলে বোঝা যাবে আপনার এখানে আসার আসল উদ্দেশ্য। এটা বললেন উকিল বাবু। অনেকক্ষণ পরে কিছু বললেন। এতক্ষণ অবজার্ভ করে যাচ্ছিলেন পরিস্থিতি। দীপকাকু বললেন, কথাটা হলো, আমরা ধরেই নিচ্ছি চুরি যে লোকই করে থাকুক, জিনিসগুলো কোনো না কোনো ইঞ্জিনিয়ারের হাতে পড়বে। সেই ইঞ্জিনিয়ার যদি তার টেকনোলজি বিক্রি করতে আসে এই কোম্পানিতে, আগরওয়াল বাবু কি কিনবেন? নিশ্চয়ই কিনব, যদি সেনগুপ্ত বাবুর চেয়ে সস্তায় পাই। তবে 1 মাসের মধ্যে কিনব না।
সেনগুপ্তবাবুর সঙ্গে আমার 1 মান্থের এগ্রিমেন্ট আছে। এই টাইমের মধ্যে কাজটা উনি করে দেবেন, লিখে দিয়েছেন, বললেন বসন্ত আগরওয়াল। দীপকাকু বললেন, আপনাকে একটা রিকোয়েস্ট করব। ওই টেকনোলজি কেউ যদি আপনার কাছে বেচতে আসে, আমাকে কাইন্ডলি একবার ইনফর্ম করবেন। উকিলবাবু বলে উঠলেন, করতে উনি কিন্তু বাধ্য নন। অর্ডারটা থানা থেকে আসছে না, সরকারি নির্দেশ নয়। জানি, তাই তো বললাম রিকোয়েস্ট। তবে এটাও বলে রাখি, চোরাই জিনিস যদি গ্রেট বাইটের কারখানা থেকে উদ্ধার হয়, তাহলে কিন্তু সত্যি পুলিশি জালে জড়িয়ে যাবেন মিস্টার আগরওয়াল। এখন আপনারা ভেবে দেখুন কি করবেন। দাবা খেলায় বাবাকে ঠিক এইভাবেই কিস্তি দেন দীপকাকু। তারপর মুখটা এমন নির্বিকার করে রাখেন যেন হারছেন উনি। ওই ভঙ্গিতেই বসে আছেন আপাতত। উকিলবাবু এবং আগরওয়াল পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছেন। নিজেদের মধ্যে চাপা গলায় কিছু কথাবার্তাও সারা হলো। উকিলবাবু তাকালেন দীপকাকুর দিকে, বললেন, ওকে, আমরা ইল্লিগালি কোনো টেকনোলজি কিনব না। ডিল হবে প্রপার পেপার অ্যান্ড বিলের এগনেস্টে। তবে কি কিনছি তা কিন্তু আপনাকে আমরা জানাতে পারবো না। দীপকাকুর মুখ দেখে বোঝা গেল বেশ হতাশ হয়েছেন। বড় করে শ্বাস ফেললে বললেন, যতটা সাহায্যের প্রত্যাশা নিয়ে এসেছিলাম ততখানি পাওয়া গেল না। আমি আসাতে আপনারাই বরং উপকৃত হলেন। টেকনোলজিটা কিনবেন আটঘাট বেঁধে। উকিলবাবুর গলায় এবার সহানুভূতির সুর। কি করা যাবে বলুন মিস্টার বাগচি? আমার ক্লায়েন্ট যদি টেকনোলজিটা না কেনেন, অন্য কোনো কোম্পানি কিনে নিয়ে ব্যবসায় এগিয়ে যাবে। বুঝতেই পারছেন, কম্পিটিশনের যুগ। চেয়ার ছেড়ে উঠে পড়লেন দীপকাকু। ঝিনুকও দাঁড়িয়ে পড়ল। দীপকাকু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন দুজনের সঙ্গে। বললেন, থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার। অ্যাটলিস্ট এই কেসে যেন আর না হয়, হাসতে হাসতে বললেন আগরওয়াল। হাসিটা কেবিনের বাইরে আসার পরেও ঝিনুকের কানে বাজতে থাকলো। যথেষ্ট বিদ্রুপ ছিল ওই হাসিতে। দীপকাকু সেটা খেয়াল করেছিলেন কি না বোঝা গেল না। গ্রেট বাইট কোম্পানির লাউঞ্জে রাখা বাইকে দীপকাকু যখন বসতে যাচ্ছেন, ঝিনুক বলল, আপনার কথার সঙ্গে মালিকের স্বভাবটা কিন্তু মিলে গেল। সবিস্ময়ে দীপকাকু জানতে চাইলেন, কি রকম? ওই যে বলেছিলেন পরিপাটি। সত্যিই তাই। জেরার মুখোমুখি হওয়ার আগে উকিল ডেকে নিয়েছেন। দীপকাকু মিটিমিটি হাসছেন। ঝিনুক হাসিটার মানে ধরতে পারল না। ধরে নিল নিশ্চয়ই বাহবা দেওয়ার হাসি। তারাতলা থেকে লেক টাউনে এসে পৌঁছল ঝিনুকরা। এখানে ইঞ্জিনিয়ার সমীরণ দাসের বাড়ি এবং অফিস একসঙ্গে। সমীরণ বাবুর ঠিকানার কাছাকাছি এসে দীপকাকু একটা চা দোকানের সামনে বাইক থামালেন। এতটা রাস্তা ড্রাইভ করে ক্লান্ত হয়েছেন যথেষ্ট। দোকানিকে চা দিতে বলে সমীরণ দাসের বাড়িটা কোথায় জিজ্ঞেস করলেন। দোকানি আঙুল তুলে একটা দোতলা বাড়ি দেখিয়ে দিল। দোকানি দুজনকেই চা দিয়েছে। অন্য সময় ঝিনুক চা খায় না, এখন খাচ্ছে। এতক্ষণ বাইকের পেছনে বসে থাকতে থাকতে ঝিমুনি লেগে গিয়েছিল। রাস্তাতেই দেখল দুপুর ঢলে গেল বিকেলের দিকে। প্রচুর লোকজন দেখা হলো আসার পথে। কেউ খুব ব্যস্ত, কারো হাঁটায় আবার বেড়ানোর ছন্দ। ঝিনুকদের মতো জটিল রহস্য সমাধানে ব্যস্ত হয়তো কেউই নয়। চোর এবং চোরাই জিনিস এখনো ঝিনুকদের থেকে অনেক দূরে। অথচ দীপকাকু এমন ভাব করছিলেন চুরির জিনিসপত্র বুঝি আগরওয়ালের ফ্যাক্টরিতে লাগানো হয়ে গিয়েছে। চা শেষ করে সিগারেট ধরালেন দীপকাকু। দোকানিকে পয়সা মেটালেন। ঝিনুককে বললেন, চলো দেখা যাক এই লোকটা কি রকম। ফের বাইকে চেপে সমীরণ দাসের বাড়ির সামনে এলো ঝিনুকরা। গেটের থামে নেম প্লেট। ঝিনুক বাইক থেকে নেমে গেট খুলে দরজার সামনে গেল। বেল টিপল। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে এলো, খুলছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খুলে গেল দরজা। এক ভদ্র মহিলা এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, লালবাজার থেকে এসেছেন আপনারা? দীপকাকু বেমালুম হ্যাঁ বলে দিলেন। মহিলা সন্দেহের চোখে তাকিয়ে রইলেন ঝিনুকের দিকে। ভাবলেন হয়তো এইটুকু মেয়ের কি করে পুলিশে চাকরি পাওয়া সম্ভব। দীপকাকু তাড়া দিলেন,
আছেন সমীরণবাবু? হ্যাঁ আছেন, আসুন। মহিলা সম্ভবত সমীরণবাবুর স্ত্রী। ওকে অনুসরণ করে দরজা পেরোতেই ভদ্রমহিলা ডান হাতি ঘরটা দেখালেন। ওই যে কাজ করছেন। ঘরে অসংখ্য কম্পিউটার। যিনি কাজ করছেন তার পিঠটা দেখতে পাচ্ছে ঝিনুকরা। মূল টেবিলের সম্পূর্ণ উল্টো দিক ঘুরে গিয়ে বডি খোলা কম্পিউটারে ঝুঁকে আছেন সমীরণবাবু। কম্পিউটারটা ওয়াল র্যাকের ওপর বসানো। দীপকাকু পারমিশন চাইলেন। আসতে পারি? মুখ না ঘুরিয়ে সমীরণবাবু বললেন, আসুন এবং কুইক। যা জিজ্ঞেস করার করে নিন, আমি এখন ভীষণ ব্যস্ত। দীপকাকু চেয়ারে গিয়ে বসলেন। ঝিনুক বসবে কি না ঠিক করে উঠতে পারছে না। মনে হচ্ছে এই জিজ্ঞাসাবাদের পর্বটা দ্রুতই শেষ হবে। গলাটা যতটা সম্ভব মোলায়েম করে দীপকাকু বললেন, আপনাকে বিরক্ত করছি বলে খুবই খারাপ লাগছে আমার, কিন্তু এমন একটা প্রয়োজনে। সমীরণবাবু মুখোমুখি হলেন দীপকাকুর। চেয়ারটা রিভলভিং। ভদ্রলোকের বাঁ চোখে আতশ কাচ। কপালে লাগানো ব্যান্ডের সাহায্যে সেটা ঝুলছে। কাঁচ উপরে তুলে সমীরণবাবু বললেন, পুলিশের লোক এত বিনয়ী হয়, জানতাম না তো। দীপকাকু বললেন, আমি পুলিশের লোক নই, প্রাইভেট ডিটেকটিভ। লালবাজারের এক পুলিশ বন্ধু আমাকে এই কেসে হেল্প করছে। হরে দরে সেই একই হলো। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? ঝিনুক টুক করে দীপকাকুর পাশের চেয়ারে বসে পড়ল। দীপকাকু বলতে থাকলেন, একটা চুরির ঘটনায় আপনার সাহায্য নিতে এসেছি। চুরিটা হয়েছে আপনার পরিচিত এক ইঞ্জিনিয়ার বন্ধুর, দেবাংশু সেনগুপ্ত। দেবাংশু আমার বন্ধু, একথা আপনাকে কে বলল? বেশ বিরক্তি সহকারে প্রশ্নটা করলেন সমীরণবাবু। দীপকাকু বললেন, কেউ বলেনি সেভাবে। আসলে আপনারা একে অপরের পরিচিত, একই ধরনের কাজ করেন, সেই কারণেই বললাম। একই ধরনের কাজ করি বলেই কি বন্ধু হয়ে গেলাম? কলকাতার সমস্ত গোয়েন্দা বুঝি আপনার বন্ধু? সমীরণবাবুর অশিষ্ট ব্যবহারে দীপকাকু একটু দমে গেলেন। সময় নিচ্ছেন পরের কথায় যাওয়ার। তার আগেই সমীরণবাবু জিজ্ঞেস করলেন, কি চুরি হয়েছে সেনগুপ্তর? দীপকাকু আগের মুডে ফিরে যাওয়ার জন্য গলাটা একবার ঝেড়ে নিলেন। বললেন, একটা মেশিন আপগ্রেডেশনের জন্য দেবাংশুবাবু স্পেয়ার পার্টস এনেছিলেন সিঙ্গাপুর থেকে। ব্যাগ থেকে সে সব জিনিস উধাও হয়ে গিয়েছে। বাজে কথা। সমীরণবাবুর মন্তব্য শুনে স্বাভাবিক কারণেই চমকালেন দীপকাকু। মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, মানে? বললাম তো বাজে কথা, বানানো গল্প। মুখ রক্ষার জন্য এসব ফেঁদেছে। ঝিনুক কোনো হেল্প করতে পারবে না জেনেও দীপকাকু একবার ওর দিকে তাকিয়ে নিলেন। তারপর সমীরণবাবুকে বললেন, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। মুখ রক্ষা বলতে আপনি কি মিন করছেন? কপাল থেকে আতশ কাঁচের হোল্ডারটা খুলে টেবিলে রাখলেন সমীরণবাবু। বললেন, আমি আগেই জানতাম গ্রেট বাইটের প্রোডাকশন দেবাংশু বাড়াতে পারবে না। মুখে শুধু বড় বড় কথা। আপনাদের নিশ্চয়ই বলেছে ইলেকট্রনিক ডায়াগ্রামটাও হারিয়ে গিয়েছে। দীপকাকু উত্তর দেওয়ার অবস্থায় নেই। বিস্ময়ে হতবাক হয়ে আছেন। ফের সমীরণবাবুই বলতে থাকলেন, ডায়াগ্রাম হারিয়ে গিয়েছে বলার কি সুবিধে জানেন? ফের ওটা তৈরি করতে 1 মাসের ওপর লাগবে। ততদিনে গ্রেট বাইটের সঙ্গে যে অ্যাগ্রিমেন্টটা ছিল তার পিরিয়ড ওভার হয়ে যাবে। কাজটা থেকে মানে মানে সরে পড়বে দেবাংশু। এইভাবে নিজের মুখ রক্ষা করবে, নয়তো মার্কেটে ওর রেপুটেশনের 13টা বাজবে। 12টা তো অনেকদিন আগেই বেজে গিয়েছে। দীপকাকুর চোখ মুখ বলে দিচ্ছে, এক গ্লাস জল পেলে এই সময় একটু স্বস্তি পেতেন। শুকনো গলায় দীপকাকু বললেন, দেবাংশুবাবু যে গ্রেট বাইটের অর্ডারটা নিয়েছেন আপনি কি করে জানলেন? না জানার কি আছে, নিজের লাইনের খবর রাখবো না? অ্যাগ্রিমেন্টে কি লেখা হয়েছে সেটা পর্যন্ত জানি। শুধু চুরির মিথ্যে গল্পটা জানতাম না, আপনার কাছে শুনলাম। দেবাংশুবাবু কি এর আগেও আপগ্রেডেশনের অর্ডার নিয়ে ফেল করেছেন? একবার নয়, বহুবার। আপগ্রেডেশন কেন, রিপেয়ারিং নিয়েও নানা চ্যালেঞ্জ নিয়েছে। মরা মেশিনকে বলে জ্যান্ত করে দেবে। এই করেই তো ওর নামটা মার্কেটে খারাপ হয়েছে।
গ্রেট বাইটের মালিক একেবারেই বোকালোক, তাই ফেঁসেছে সেনগুপ্তর কাছে। সেনগুপ্তও চাইছে একটা বড়সড় সাকসেস। সার্কিটে ফিরে আসার জন্য এই সাফল্য ওর কাছে ভীষণ জরুরি। সমীরণবাবুর কথার পর দীপ কাকু ভাবার জন্য সময় নিলেন। মিনিট খানিক বিরতির পর বললেন, চুরিটা যদি সাজানো হয়, উনি আমাদের খরচ করে অ্যাপয়েন্ট করলেন কেন? করলো এই কারণে, ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনারা ইনডিরেক্টলি ওর চুরির গল্পটা প্রচার করে দেবেন আমাদের সার্কেলে। সমীরণবাবুর কথার পিঠে দীপ কাকু বললেন, কিন্তু আমরা তদন্তের শেষে যখন প্রমাণ করব চুরিটা দেবাংশুবাবু নিজেই সাজিয়েছেন, আইনত অপরাধী হবেন উনি। ইচ্ছে করলে আমরা ওর শাস্তিরও ব্যবস্থা করতে পারি। ততদিন কেসটা ও আপনাকে টানতেই দেবে না। দেখুন না, কাল পরশুর মধ্যেই হয়তো বলে বসবে, ইনভেস্টিগেশনের আর দরকার নেই, ডায়াগ্রামটা নতুন করে রেডি করছি আমি। আপনি ভাড়াটে গোয়েন্দা, ক্লায়েন্টের ইন্টারেস্ট না থাকলে ফালতু খাটতে যাবেন কেন? আপনাকে একটা ভালো উপদেশ দিচ্ছি, সময় থাকতে ওর কাছে ফুল পেমেন্টটা আদায় করে নিন, যদিও সহজে রাজি হবে না দিতে। ভাড়াটে গোয়েন্দা কথাটা কানে খট করে লাগলো ঝিনুকের। বেশ অপমানজনক শোনালো পরিচয়টা। দীপকাকু মনে হচ্ছে কথাটা গায়ে মাখেননি, অন্য চিন্তায় মগ্ন। কপাল কুঁচকে টেবিলের দিকে তাকিয়ে বসে আছেন। একটু পরে মুখ তুলে সমীরণবাবুকে বললেন, থ্যাংক ইউ মিস্টার দাস, আমাদের একটা সঠিক দিশা দেখানোর জন্য। দরকার পড়লে আবার আসবো পরে। চেয়ার থেকে উঠে পড়লেন দীপ কাকু। ঝিনুকও উঠে দাঁড়ালো। সমীরণবাবু বললেন, পরে নিশ্চয়ই আসবেন, তবে লালবাজার থেকে ফোন টোন করাবেন না, স্ট্রেট চলে আসবেন। লালবাজার, পুলিশ এসব শুনলে কাজে কনসেন্ট্রেট করতে অসুবিধে হয়। আমি জানি দেবাংশুই আপনাদের আমার কাছে পাঠিয়েছে, যাতে কাজে গন্ডগোল করে ফেলি আমি। পুলিশ নিয়ে আমার ফোবিয়ার কথা ও জানে। এই বাড়িটার পজিশন নিতে গিয়ে পুলিশের কাছে ভীষণ রকম নাকাল হয়েছিলাম। মেকি একটা হাসি সহ দীপ কাকু বললেন, এখন তাহলে আসি। ঝিনুকরা বেরিয়ে এলো সমীরণ দাসের বাড়ি থেকে। দীপ কাকুর মুখ থেকে চিন্তার মেঘ কাটেনি। বাইকের কাছে এসে হ্যান্ডেলে হাত রাখলেন, বললেন, লোকটাকে ঠিক বোঝা গেল না, বুঝলে? আমাদের রাস্তা গুলিয়ে দিচ্ছে না তো? নাকি সত্যি দেবাংশুবাবু নিজের ব্যর্থতা ঢাকতে চুরির গল্পটা বানিয়েছেন? ঝিনুক দ্রুত গোটা ব্যাপারটা ভেবে নিল। বলল, হতেও পারে, জানেন, চুরির একমাত্র সাক্ষী দেবাংশুবাবু নিজে। ঘটনাটা ওর কাছ থেকেই জানতে পারেন অফিসের দুজন এবং দেবাংশুবাবুর স্ত্রী। ভ্যালিড পয়েন্ট। দীপাকু সমর্থন জানালেন ঝিনুককে। তারপর বললেন, সিঙ্গাপুর গিয়ে স্পেয়ার পার্টস কিনেছেন, এটা সত্যি, কারণ সেগুলো ওর স্ত্রীকে দেখিয়েছেন। কদিন ধরে হয়তো আপগ্রেডেশনের কাজ করেছেন বাড়িতে। যখন দেখলেন কাজটা ওর দ্বারা সম্ভব হলো না, পার্টস ডায়াগ্রাম ফেলে দিয়ে চুরির গল্পটা খাড়া করলেন। ঝিনুক বলল, ওকে দেখে কিন্তু এরকম মিথ্যেবাদী মনে হয় না। দীপকাকু ঝিনুকের দিকে ধমকের দৃষ্টিতে তাকালেন। মনে করিয়ে দিলেন পুরনো পরামর্শ, চেহারা দেখে কোনো মানুষকে বিচার করবে না, চেহারাটা মানুষের স্থায়ী পোশাক ছাড়া আর কিছু নয়। ঝিনুক মাথা নিচু করে নিয়েছে। বাইকে উঠে বসলেন দীপ কাকু। বললেন, সমীরণবাবুর কথা খুব সহজেই যাচাই করা যায়। সার্ভিস ইঞ্জিনিয়ারদের মহলে খোঁজ করলেই জানা যাবে আর কোন কোন কোম্পানির ক্ষেত্রে দেবাংশুবাবু এই ঘটনাটি ঘটিয়েছেন। অসাধ্য সাধন করব বলেও পারেননি। এখন চলো দেবাংশুবাবুর আর এক কম্পিটিটর সূর্য রায়ের সঙ্গে কথা বলে দেখি। বাইক স্টার্ট দিলেন দীপ কাকু। ঝিনুক পেছনে উঠে বসল। বিকেল গড়িয়ে এখন সন্ধে নামছে। তদন্তের জিজ্ঞাসাবাদ পর্বটা ভীষণ বোরিং। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয় বিভিন্ন জনকে। কোন প্রশ্ন কখন করা হবে সে এক জটিল অঙ্ক। ঝিনুক ম্যাথে কোনোদিনই স্বচ্ছন্দ নয়। দীপকাকুর প্রশ্নগুলো ফলো করতে গিয়ে হিমশিম খেল সে। আবার এই কথা মানতেই হবে, ওই প্রশ্নগুলোর মাধ্যমে রহস্যের জট অনেকটাই খুলে ফেলা যায়। কিন্তু দেবাংশুবাবুর কেসে উল্টো ফল হচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে আরো।
এখন দেখা যাক সূর্য রায় কতটা হেল্প করতে পারেন। মিনিট 5 হলো ঝিনুক আর দীপকাকু সূর্য রায়ের অফিসে এসে পৌঁছেছেন। ভদ্রলোক বয়সে দেবাংশুবাবুর চেয়ে বছর 5 হয়তো জুনিয়র। ক্লিন শেভ, ঝকঝকে চেহারা, খুবই সপ্রতিভ। ঝিনুকদের আসার খবর পেয়ে নিজেই এগিয়ে এলেন, সাদরে নিয়ে এসে বসালেন চেম্বারে। বললেন, লালবাজারের ফোন পেয়েছি, আপনারা একটু বসুন, এখনই আসছি। সূর্য রায় ঘর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দীপকাকু চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছেন, গাড়িও চালাচ্ছেন না গাড়ে। চেম্বারটা এয়ার কন্ডিশন, জিরিয়ে নিচ্ছেন দীপকাকু। ঝিনুকের চোখ বোঝার কোনো উপায় নেই। সূর্য রায় ঘরে ঢুকলেই দীপকাকুকে ঠেলে তুলে দিতে হবে। বিনা ভূমিকায় ঘুমিয়ে পড়তে উনি উস্তাদ। সূর্য রায়ের চেম্বারটায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঝিনুক। দেখার অবশ্য বিশেষ কিছু নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। টেবিলে কম্পিউটার, একপাশে কিছু কাগজপত্র, মেশিন কোম্পানির ক্যাটালগ, পেন স্ট্যান্ড, বাহারি পেপারওয়েট। চেম্বারের দেওয়ালে ডিজিটাল ঘড়ি আর 4টে বিশাল সাইজের ফটোগ্রাফ। 4টেই ল্যান্ডস্কেপের ছবি, বেশ যত্ন করে বাঁধানো। সূর্য রায়ের অফিসটা ক্রিক রোতে, বাড়ি সল্ট লেকে। এখানে আসার পথে দীপকাকু তথ্য দুটো দিয়েছেন। ওই সময় বাবার ফোন আসে ঝিনুকের মোবাইলে। চলন্ত বাইকে বসে কথা বলে ঝিনুক। বাবা জিজ্ঞেস করলেন, তোদের ইনভেস্টিগেশন কোন পর্যায়ে? ঝিনুক বলল, খুব একটা এগোয়নি, এখন এক ইঞ্জিনিয়ারকে ইন্টারোগেশন করতে যাওয়া হচ্ছে। বাড়ি ফিরতে কটা বাজবে জানতে চাইলেন বাবা। ঝিনুক বলল, আজকের মতো এটাই শেষ সাক্ষাৎকার মনে হচ্ছে। তোদের ওইসব জেরায় কোনো কাজ হবে না, খামোখা লোকগুলোকে ব্যস্ত করা। এই চুরির রহস্য আমি অনেকটা উদ্ধার করে ফেলেছি। দীপঙ্করকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, সব বলবো। বাবার সঙ্গে আর কথা বাড়ায়নি ঝিনুক। ঠিক আছে বলে ফোন কেটেছিল। এতক্ষণ ঘুরে ঝিনুকরা রহস্য সমাধানের কিনারে পৌঁছতে পারল না। বাবা অফিস আর বাড়ি করেই সব জট খুলে ফেললেন। এটা বাবার বরাবরের অভ্যেস, দ্রুত সমাধানে পৌঁছতে চান। ফলে তাকে কিছু অবাস্তব আইডিয়ার সাহায্য নিতে হয়। সেই সব পরামর্শ কোনো কাজে লাগে না দীপকাকুর। পুশডোর ঠেলে কেবিনে ঢুকলেন সূর্য রায়। ঝিনুক দীপকাকুকে ঠেলতে গিয়ে দেখল চোখের পাতা খুলে ফেলেছেন। কি করে টের পেলেন দরজা খোলা হচ্ছে? কোনো আওয়াজ তো হয়নি। ঘরে হাওয়ার চাপটা একটু বদলে গিয়েছিল কি? সূর্য রায়ের হাতে ট্রে, উপরে 3টে বিগ সাইজের কাগজের কাপ। বললেন, কফি চলবে তো? দীপকাকু বললেন, খুব চলবে, কিন্তু আপনি নিয়ে এলেন কেন? অন্য কোনো স্টাফ তো? না, আমার এই ছোট্ট অফিসে এটাই রীতি, যে যার নিজের জিনিস নিয়ে এসে খাও, কাউকে অর্ডার করা যাবে না। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সূর্য রায় গিয়ে বসলেন নিজের চেয়ারে। দীপকাকু কফির কাপ তুলে নিলেন। ঝিনুকও খাবে, মাঝে মাঝে কফি খেতে তার খারাপ লাগে না। কফির কাপে চুমুক দিয়ে দীপকাকু বললেন, একটা চুরির ঘটনায় আপনার কাছে এসেছি। আমার বন্ধুর ফোনে আপনি জেনে গিয়েছেন সেটা। এবার আমাকে বলুন, দেবাংশু সেনগুপ্ত নামে কাউকে চেনেন কি? যদি ইঞ্জিনিয়ার দেবাংশু সেনগুপ্ত হন তাহলে অবশ্যই চিনি, বলে একটা কফির কাপ তুলে নিলেন সূর্য রায়। দীপকাকু বললেন, হ্যাঁ, তার কথাই বলছি। চুরিটা তাঁরই হয়েছে। সিঙ্গাপুর থেকে ইলেকট্রনিক পার্টস নিয়ে এসেছিলেন, ব্যাগ থেকে হাওয়া। হে, খুবই খারাপ ঘটনা তো। নিশ্চয় অনেক টাকার জিনিস। দেবাংশুদা ছোটখাটো অর্ডার ধরার লোক নন, বললেন সূর্য রায়। দীপকাকু জিজ্ঞেস করলেন, দেবাংশুবাবু ইঞ্জিনিয়ার হিসেবে কেমন? আমাদের লাইনে সারা ইন্ডিয়ার মধ্যে বেস্ট। কফি খাওয়া ভুলেই গিয়েছে ঝিনুক। ইনি তো সমীরণ বাবুর বিপরীত কথা বলছেন। দীপকাকুও ভীষণ অবাক হচ্ছেন নিশ্চয়ই। ফের জিজ্ঞেস করলেন, দেবাংশুবাবুর সাকসেস রেট কেমন? 90% তো হবেই। যন্ত্রপাতির ব্যাপারে 10% ফেল কোনো ব্যাপারই নয়। কিন্তু সমীরণ বাবু তো উল্টো কথা বলছেন।
দেবাংশুবাবুর নাকি মার্কেটে খুব বদনাম, বড় বড় কথা বলে কাজ ধরেন, বেশিরভাগ ক্ষেত্রেই ডোবান। ও, আপনারা তাহলে সমীরন্দার বাড়ি হয়ে এখানে এসেছেন। ভালোই করেছেন লোকটাকে আগে দেখে এসে। ওর মতো হামবাগ ইঞ্জিনিয়ার কলকাতায় দুটো নেই। একসময় খুব পসার ছিল। আমি দেবাংশুদা কাজ শুরু করতেই ক্রমশ পিছিয়ে পড়ছেন। মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেননি, যা শিখেছিলেন ইয়ং এজে তাই ভাঙিয়ে খাচ্ছেন। আমাকে আর দেবাংশুদাকে প্রচণ্ড হিংসে করেন, দেবাংশুদাকে বেশি। বেশি কেন জানতে চাইলেন দীপ কাকু। সূর্য রায় বললেন, দেবাংশুদা বরাত নেয় চ্যালেঞ্জিং কাজের, সাকসেসও পায়। আমি ওসব ঝুঁকির কাজ নেই না। দেবাংশুদার মতো আমি জিনিয়াস নই। সার্ভিসিং এর যা অর্ডার আসে আমার কাছে সেটাই সাকসেসফুলি করার চেষ্টা করি। মার্কেটে দেবাংশুদার একটা আলাদা রেসপেক্টেবল পজিশন তৈরি হয়েছে, এটাকেই হিংসে করেন সমীরন্দা। এক সময় ওই রেসপেক্টটা কারখানার মালিকরা আমাকে করত। দীপ কাকু পরের কথায় যাওয়ার আগে এক ঢোক কফি খেয়ে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় কে চুরি করতে পারে দেবাংশুবাবুর জিনিসগুলো? সূর্য রায় বললেন, দেখুন, দেবাংশুদার কাজের উপর অনেকেরই নজর আছে। আমি অন্যান্য প্রভিন্সের ইঞ্জিনিয়ারদের কথাও বলছি। সমীরন্দার তো আছেই। এদের মধ্যে যে কেউ চুরি করতে বা করাতে পারে। আর আপনি? দীপ কাকু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্নটা করলেন। এই সময় ওর ব্যক্তিত্ব ভীষণ কঠোর টাইপের হয়ে যায়। সূর্য রায় কিন্তু তেমন নার্ভাস হলেন না। ম্লান হাসি সহ বললেন, আপনি গোয়েন্দা, কাউকে এই সন্দেহের ঊর্ধ্বে আপনি রাখবেন না জানি। আমার সপক্ষে শুধু একটাই কথা বলি, দেবাংশুদাকে আমিও খুব শ্রদ্ধা করি। দেবাংশুদার সাফল্যে আনন্দিত হই। যাকে প্রকৃত শ্রদ্ধা করা যায় তার কাছ থেকে চুরির কথা ভাবাও যায় না। তাছাড়া চুরি ব্যাপারটা স্বভাবজাত, চুরি সকলে করতে পারে না। 10 লাখ টাকার অর্ডার হলেও না? কথার পিঠে জানতে চাইলেন দীপ কাকু। সূর্য রায় একটু থমকালেন, বিস্ময়ের কণ্ঠে বললেন, এত টাকার কন্ট্রাক্ট নিয়েছিল দেবাংশুদা? ইটস আ রিয়েলি বিগ অর্ডার। কোন কোম্পানির জানতে পারি কি? গ্রেট বাইট বিস্কুট কোম্পানির। প্রোডাকশন বাড়ানোর বরাত নিয়েছিলেন। অফারটা আপনার কাছে এলে নিতেন? জানতে চাইলেন দীপ কাকু। সূর্য রায় বললেন, অবশ্যই নিতাম, তবে আমি শিওর অফারটা কোম্পানি দেবাংশুদাকে দেয়নি। হয়তো ওদের মেশিন সারাতে গিয়ে দেবাংশুদাই বলেছে, আপনাদের মেশিনের প্রোডাকশন বাড়িয়ে দিতে পারি। এভাবেই চ্যালেঞ্জ ডেকে নেওয়া দেবাংশুদার স্বভাব। তিনজনের কফি শেষ। দীপ কাকুর বোধ হয় আর কিছু জানার নেই। দেওয়ালের ছবিগুলোর ওপর চোখ বোলাতে লাগলেন। বলে উঠলেন, ফটোগুলো আপনার তোলা তাই না? সূর্য রায় বেশ অবাক হলেন। বললেন, কি করে বুঝলেন? কোথাও তো আমি নাম লিখে রাখিনি। এটাই তো আমাদের কাজ। সাধারণ চোখে যা ধরা পড়ে না আমরা সেটা দেখতে পাই। দীপ কাকুর আত্মবিশ্বাসটা একটু অহংকারের মতো শোনালো। সূর্য রায় কিন্তু মোহিত হয়ে পড়েছেন দীপ কাকুর দেওয়া ছোট্ট স্যাম্পেলিংয়ে। বললেন, প্লিজ আমাকে বলুন না, কোন সূত্রে আপনি ধরতে পারলেন ফটোগুলো আমার তোলা? গোয়েন্দার আশ্চর্য অনুমান ক্ষমতা আমি গল্পের বইয়ে পড়েছি, আজ চোখের সামনে দেখলাম। দীপ কাকু বললেন, আপনার পিতলের পেন স্ট্যান্ডে গ্যাংটকের এনচে মনাস্ট্রির ছবি এনগ্রেভ করা। ওই মনাস্ট্রিরই ফটো তুলেছেন আপনি। ফটো ফ্রেমটার দিকে আঙুল তুলে দেখালেন দীপ কাকু। ফের বললেন, একই সাবজেক্টের ছবি, দুটো মিডিয়ামে। দুটো জিনিস যদি একসঙ্গে কেউ গিফট করে সাবজেক্টটা রিপিট করতো না। আপনার নিশ্চয়ই মনাস্ট্রিটা ভালো লেগে গিয়েছিল, তাই ফটো তুলেছেন। একটা স্মারকও নিয়ে আসার ইচ্ছে হয়েছিল। গ্যাংটকের বাজার থেকে কিনেছেন পেন স্ট্যান্ডটা। সূর্য রায় অবাক হয়ে তাকিয়ে আছেন দীপ কাকুর দিকে। বললেন, প্রায় ঠিকই বলেছেন। পেন স্ট্যান্ডটা অবশ্য আমার স্ত্রী আমাকে গিফট করেছে। তার কারণ মনাস্ট্রিটাকে আমার ভালো লেগে যাওয়া। অনেকটা সময় দিয়ে ফটোটা তুলেছিলাম। মিসেস সেটা লক্ষ্য করেছিল। গ্যাংটকের বাজারে পেন স্ট্যান্ডটা দেখতে পেয়ে কিনে দিল আমায়।
লক্ষ্য করে দেখুন, মনাস্ট্রিটা অনেকটা চীনা প্যাগোডার আদলে তৈরি। ভারতে এরকম মনাস্ট্রি খুব একটা দেখা যায় না। ঠিকই বলেছেন আপনি, মায়ানমারে বেশ কিছু জাপানি আদলের প্যাগোডা আছে। এই তথ্যটা যোগ করলেন দীপ কাকু। সূর্য রায় বললেন, এই ফটোর ব্যাপারটা না হয় বোঝা গেল, বাকিগুলো যে আমিই তুলেছি কি করে বুঝলেন? ফটো তোলার ধরন দেখে। প্রথমত, সবকটা ফটোয় ল্যান্ডস্কেপ প্রাধান্য পেয়েছে। দ্বিতীয়ত, আপনি ফোরগ্রাউন্ডে অনেকটা জায়গা ছাড়েন। পার্সপেক্টিভ বোঝাতে গেলে ফ্রেমের ওপরে কোনো একটা সাবজেক্ট ধরেন। শুধু প্লেন থেকে তোলা ছবিটার ক্ষেত্রে সেই সুযোগ পাননি। দীপ কাকুর জ্ঞানের বহর দেখে সূর্যরায় এবার পুরোপুরি বাক্যহারা হয়ে গিয়েছেন। একটু পরে বিস্ময়ের ঘোর থেকে বললেন, আপনি তো মশাই ফটোগ্রাফিটাও গুলে খেয়েছেন। দীপ কাকু সবিনয়ে বললেন, আমার কিছু ফটোগ্রাফার বন্ধু আছে, তাদের কাছে এসব জেনেছি। আমি কিন্তু ফটো তোলার ব্যাপারে খুবই কাঁচা। থিওরিটিক্যালি ফটোগ্রাফিটা হয়তো কিছুটা বুঝি, আপনাদের মতো এত সুন্দর ছবি তুলতে পারি না। কথা শেষ করে দীপ কাকু উঠে গেলেন প্লেন থেকে তোলা ফটোটার কাছে। ফটোর দিকে তাকিয়ে বললেন, এটা তো বিদেশ যাত্রার ফটো মনে হচ্ছে। সমুদ্রের পাশে যে শহরটা দেখা যাচ্ছে এ দেশের নয়। দারুণ তুলেছেন ফটোটা। চেয়ার ছেড়ে সূর্যরায় উঠে গেলেন দীপ কাকুর পাশে। বললেন, বছর 5 আগে একবার সিঙ্গাপুর গিয়েছিলাম, তখনই ফটোটা তুলি। সাবজেক্টটা লক্ষ্য করুন, শহরের আবর্জনা কিভাবে দূষিত করছে সমুদ্রকে। ফটোর কাছে আঙুল ঠেকিয়ে সূর্যরায় বললেন, এই দেখুন, শহরের নালা থেকে বেরিয়ে আসছে কালো ময়লা জল, সমুদ্রের নীল জলে ছড়িয়ে পড়ছে। ঝিনুকও উঠে এলো চেয়ার থেকে, কাছে গিয়ে দেখলো ফটোটা। দীপ কাকু ফটো থেকে চোখ সরিয়ে সূর্যরায়কে জিজ্ঞেস করলেন, গত 5 বছরে ওই একবারই আপনি সিঙ্গাপুর গিয়েছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? সূর্যরায়ের গলায় বিস্ময় মেশানো প্রশ্ন। ফটো থেকে মন সরে গেল ঝিনুকের। কান রাখল দীপ কাকু সূর্যরায়ের কথাবার্তায়। দীপ কাকু বললেন, আসলে আপনাদের লাইনের সমস্ত আধুনিক যন্ত্রাংশ তো সিঙ্গাপুর বাজারে পাওয়া যায়, তাই বলছিলাম। কথার মাঝে সূর্যরায় বলে উঠলেন, আমার যাওয়ার খুব একটা দরকার পড়ে না, একবারই গিয়েছিলাম শখ করে। আমার বিদেশ যাত্রা বলতে ওই একবারই। আমি তো ইনোভেটিভ কিছু তৈরি করি না, বিদেশি মেশিন খারাপ হলে সারাই করি মাত্র। স্পেয়ার পার্টসের জন্য ইমেইলে অর্ডার করি কোম্পানিকে, ওরা কুরিয়ারে পাঠিয়ে দেয়। স্পেয়ার পার্টস কিনতে সমীরণবাবু কি যান সিঙ্গাপুরে? জানি না, ঠিক বলতে পারবো না। সূর্যরায়ের কথার পরে দীপ কাকু হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্য। বললেন, থ্যাংক ইউ মিস্টার রায়, আজ তাহলে আসি, দরকার পড়লে আবার আসবো কিন্তু। দীপ কাকুর হাত ছেড়ে সূর্যরায় বললেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ইটস মাই প্লেজার। কাইন্ডলি আপনার একটা কার্ড যদি দিয়ে যান, পরে একটা ব্যাপারে যোগাযোগ করব। কি ব্যাপারে বলুন তো? কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন দীপ কাকু। একটু ইতস্তত করে সূর্যরায় বললেন, আসলে এই সময় কথাটা তুললে বড্ড অপ্রাসঙ্গিক শোনাবে বলেই বলছি না। একটা সিরিয়াস কাজে ব্যস্ত আছেন আপনারা, তবু যখন জিজ্ঞেস করছেন বলি, ইনি নিশ্চয়ই আপনার অ্যাসিস্ট্যান্ট। ঝিনুককে দেখিয়ে কথাটা বললেন সূর্যরায়। দীপ কাকু বললেন, হ্যাঁ তো, ওর ফেস খুব ফটোজেনিক। যদি পারমিশন দেন আপনারা, কয়েকটা ক্লোজ আপ তোলার ইচ্ছে রইল আমার। কথাটা শুনে দীপ কাকু একবার চকিতে ঝিনুকের মুখের দিকে তাকালেন, যেন দেখে নিলেন সত্যিই ফটোজেনিক কি না। তারপর বললেন, তুলবেন, এতে অসুবিধের কি আছে? ঝিনুক পড়েছে খুবই অপ্রীতিকর অবস্থায়, এক্সপ্রেশন কি রকম রাখবে ঠিক করে উঠতে পারছে না। এখানে এসেছে এক কাজে, কথা শেষ হচ্ছে তার প্রসঙ্গে। দরজার দিকে যেতে যেতে দীপ কাকু অবশ্য পুরনো বিষয়টা ফিরিয়ে আনলেন। বললেন, সামনের 2-4 দিনের মধ্যে কেউ যদি আপনার কাছে কোনো স্পেয়ার পার্টস বিক্রি করতে আসে, একটু যাচাই করে নেবেন। চোরাই জিনিস বুঝলে তখনই ফোন করবেন আমাকে। অবশ্যই, সে আর বলতে, বললেন সূর্যরায়। ঝিনুকরা বেরিয়ে এলো কেবিন থেকে।
সূর্য রায়ও সঙ্গে এলেন এগিয়ে দিতে। মৌলালি ক্রসিংয়ে বাইক দাঁড় করিয়েছেন দীপকাকু। সিগন্যাল পাওয়া যায়নি। সন্ধে উতরে গিয়েছে অনেকক্ষণ। চারপাশে জ্বলে উঠেছে নিয়নের আলো। সূর্য রায়ের ক্রিক রোড অফিস থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে লেগেছে মিনিট 3 একটাও কথা বলেননি দীপকাকু। এখন বলে উঠলেন, তুমি তো দেখছি অনেকক্ষণ ধরে কিছু নোট করছো না। এত কথাবার্তা হলো, প্রচুর ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল এর মধ্যে। বাড়ি ফিরে নোট করে নেব, বলল ঝিনুক। তোমার ফটো তুলতে চাওয়ার কথাটা আবার লিখো না। ঝিনুক যেহেতু বাইকের পেছনের সিটে, দেখতে পাচ্ছে না দীপকাকুর এক্সপ্রেশন। নিশ্চয়ই হাসছেন, এখনো মজা করার মুডে আছেন। কেস তো পেঁচিয়ে জিলিপি হয়ে গিয়েছে। সামনের গাড়িগুলো থেকে স্টার্টের আওয়াজ উঠল। সিগন্যাল পাওয়া গেল তার মানে। দীপকাকুও বাইকে কিক মারলেন। ঝিনুক জিজ্ঞেস করল, এখন তাহলে আমরা বাড়ি ফিরছি? না, আর একজনের কাছে যাওয়া বাকি আছে। কে এসে? গেস করো। আন্দাজ করার মতো মনের অবস্থা এখন আর ঝিনুকের নেই। এবার মানে মানে বাড়ি ফিরতে পারলে হয়। বাবা কি সমাধান সূত্র বের করেছেন দেখা যাক। হয়তো দেখা গেল এই কেসে বাবার চিন্তা ভাবনাই ঠিক। দীপকাকু যে রাস্তায় হাঁটছেন, মনে হয় না এই আশ্চর্যজনক চুরির গভীরে ঢুকতে পারবেন। চুরি কিভাবে হয়েছে সেটা নিয়ে আদৌ মাথা ঘামাচ্ছেন না দীপকাকু। কে চুরি করতে পারে এই নিয়েই ভাবছেন বেশি। ঝিনুকরা তাই গ্রহের মতো ঘুরে যাচ্ছে কেসটাকে ঘিরে। মল্লিক বাজারের কাছে এসে বাইকের গতি কমিয়ে সাইড নিচ্ছেন দীপকাকু। ঝিনুক বুঝতে পারল কার কাছে যাওয়া হবে এখন। বাড়তি উৎসাহ নিয়ে বলে উঠল, মিস্টার আফফাংয়ের সঙ্গে দেখা করতে এসেছি। বাইক স্ট্যান্ড করে দীপকাকু বললেন, পৌঁছে যাওয়ার পর বলছো? এত কটা কেসে আমার সঙ্গে থেকে তাহলে কি উন্নতি হলো? ভর্ৎসনা গায়ে মাখল না ঝিনুক। কোনো কিছু শিখতে গেলে বকুনি খেতেই হয়। মল্লিক বাজারে সার সার গাড়ি সারানোর দোকান। দীপকাকু এক দোকানের মালিককে আফাংয়ের নামটা বললেন। ঠিকানা বলতে হলো না। পঞ্জাবি মালিক বললেন, দুটো গলি ছেড়ে থার্ড গলিতে ঢুকে যান। ডান সাইডে 4টে বাড়ির পর 3 তলা বাড়ি, টপ ফ্লোরে থাকে। 3 নম্বর গলির মুখে এসে ঝিনুকের মনে হলো এতক্ষণে সত্যিই তারা চুরি রহস্যের গভীরে ঢুকছে। দীপকাকুর পকেটে আছে দেবাংশুবাবুর ব্যাগের চাবি। মিস্টার আফাংকে সেটা দেখানো হবে। আফাং বলে দেবেন রিসেন্টলি কে তার কাছে চাবি ডুপ্লিকেট করিয়েছে। লোকটার চেহারার বর্ণনা দেবেন মিস্টার আফাং। চোর শনাক্তকরণে দীপকাকু অনেকটাই এগিয়ে যাবেন। বাকি থাকবে শুধু কোন ফাঁকে চুরিটা হয়েছে সেটা জানা। দোকান মালিকের নির্দেশ মতো 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো ঝিনুকরা। পুরনো বাড়ি, 150-200 বছরের তো হবেই। দরজা হাট করে খোলা। দীপকাকু ঝিনুক বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। সিমেন্টের চৌকো দালান, 3 দিকে পরিকল্পনাহীন ঘর, বারান্দা, তারে ঝোলানো জামা কাপড়, পর্দা এবং আনুষাঙ্গিক জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতে একসঙ্গে প্রচুর পরিবার বাস করে। 1তলার বারান্দায় একটি লোককে বেরিয়ে আসতে দেখে দীপকাকু জিজ্ঞেস করলেন, ইঞ্জিনিয়ার আফাংয়ের ঘরটা কোথায়? লোকটি সিঁড়ি দেখিয়ে বলল, সোজা 3 তলায় চলে যান, বাঁহাতি ঘর। সিঁড়িতে আলো নেই। অন্যান্য ঘর থেকে যৎ সামান্য আলো এসে পড়ছে। ঝিনুকরা সাবধানে উঠে এলো 3 তলায়। কিন্তু এ কি, বাঁ দিকের ঘরে যে তালা ঝুলছে। ঝিনুক দীপকাকু দরজার সামনে গেলেন। হ্যাঁ, এটা মিস্টার আফাংয়েরই ঘর। দরজার পাল্লায় সাদা রঙে ইংরেজিতে নাম লেখা। পাশে চাইনিজ অক্ষরে বোধহয় ওই নামটাই লেখা আছে। ঝিনুকের চোখ দরজার কড়ায়। বলল, তালাটা দেখেছেন? একেবারে অন্যরকম। দীপকাকু বললেন, হ্যাঁ, বিদেশি তালা। চাবি বিশারদের কাছে এরকম তালা থাকাই স্বাভাবিক। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন দীপকাকু। বারান্দার হলুদ বাল্বের আলোয় পরীক্ষা করলেন তালাটা। বললেন, মেড ইন চায়না। ঝিনুক বলল, গেলেন কোথায়? দেখছি, দাঁড়াও। বলে দীপকাকু
উল্টো দিকের ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল টিপলেন। দরজা খুলতে দেখা গেল এক বৃদ্ধকে। জিজ্ঞেস করলেন, কিসকো মাংতা, কাকে চাই? দীপ কাকু বললেন, মিস্টার আফাং এর ঘরে দেখছি তালা, কোথায় গিয়েছেন বলতে পারেন? ভদ্রলোক অবাক হয়ে আফাং এর দরজায় চোখ রাখলেন। বললেন, কোথায় গেল? কাহা গয়া? আজকাল ঘর সে নিকালতা নাহি হ্যায়, তবিয়ত খারাপ। কাস্টমার লোক এখানে এসে কাম করিয়ে নিয়ে যায়। উমর ভি হো গয়া। কাছাকাছি ওর কোনো রিলেটিভের বাড়ি হয়তো যেতে পারেন। বৃদ্ধ মাথা নাড়লেন। কখনো যায় না। আগে চাঁদনি চকে দোকান ছিল, এখন বাড়িতেই কাজ কাম করে। বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে দীপকাকু সিঁড়িতে পা রাখলেন। ঝিনুককে বললেন, মনে হচ্ছে মৌচাকে ঢিল লেগেছে। মানে? জানতে চাইল ঝিনুক। আমরা কাজে নেমেছি জেনে অপরাধী আফাংকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছে। দীপকাকু আর কোনো কথা বললেন না। এখন সিঁড়িতে শুধুই তার ভারী বুটের শব্দ।